আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সেলিম ভাই, ইলেকশন নিয়ে কি শুনছেন আপনি? এই ইলেকশন ব্যাপারে যে বক্তব্যটা আমরা মানে অনুষ্ঠান শুরুর আগে আলাপ করতেছিলাম, যে আসিফ নজরুল যে কথাগুলো বলেছে, এটা কোন আইনে বললো? সে কি নতুন করে আইন তৈরি করতেছে? মানে আইন, বাংলাদেশের আইন কি প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে না প্রতি ঘন্টায় চেঞ্জ হচ্ছে সেটা বুঝতে পারতেছি না। মানে আইন তো, এটা কোনো আইনই নাই। তারা মানে এটা কি জঙ্গলের আইন নাকি আইনসভা যেখানে স্পিকার নিখোঁজ? আমরা জানি স্পিকারকে সেনাবাহিনী পাহারা দিয়ে ইনটেক্ট রেখেছে, স্পিকারকে ভবিষ্যতে কাজে লাগবে এই কারণে। আমরা জানি স্পিকার কোথায় আছেন, আসিফ নজরুল বলছে স্পিকার নিখোঁজ। অভিযোগ আছে তাদের হাতে, শপথ নিতে পারে না। মানে আমি মেনে নিলাম স্পিকার নিখোঁজ এই মুহূর্তে, ঠিক আছে, তাদের কথাই মেনে নিলাম। আমরা জানি স্পিকার নিখোঁজ না, কিন্তু ডেপুটি স্পিকার তো আছে তাদের হাতেই, জেলে আছে, তাকে তো জামিন দিয়ে বা প্যারোল দিয়ে বা জামিন দিয়ে তাদের শপথ করাতে পারে। সেটা তো একটা সিস্টেম হতে পারে, সেটা তো আইনত রাইট, আইনত সঠিক হবে। আমি মারাত্মক ধরনের অভিযোগ আছে, যতই অভিযোগ থাকুক, আইনের মাপে ওটা আটকে যাবে, কারণ অভিযোগগুলো তো মিথ্যা অভিযোগ, সেগুলো তো আমরা সবাই জানি। হ্যাঁ, কিন্তু সত্যি কথা বলতে গেলে আসিফ নজরুল আইনের লোক, আমি আইনের লোক না, কিন্তু আমি যতটুকু আইন বুঝি, সে আইন অনুপাতে ডেপুটি স্পিকার শামসুল টুকু সাহেব ইচ্ছা করলেই তাকে জামিনে দিতে পারে, দরকার পড়লে তার সাজা বা তার কারাবাস স্থগিত করে তাকে মুক্তি দিয়ে তাকে এনে শপথ পড়িয়ে তারপর তারা অ্যাকশন যেতে পারবে কিনা তারা জানি না, সেটা ওই সরকার দেখবে। কিন্তু শপথ পড়ানোর জন্য অন্য একটা ব্যক্তি, রাষ্ট্রপতি একটা অর্ডিনেন্স জারি করবে। এই সরকার তো সব তো অর্ডিনেন্স জারি করে যাচ্ছে, সব বেআইনি অর্ডিনেন্স। তার মানে এটা সম্পূর্ণ একটা অবৈধ সরকার, অবৈধ নির্বাচন, অবৈধ গণভোট। এটা জনগণকে পার্টিসিপেট করাই উচিত না। কিন্তু আমি দেখতেছি এখন যে আওয়ামী লীগের কিছু কিছু সমর্থকও এই ইলেকশনে যেতে চাচ্ছে, কারণ তাদের ভয় আছে তাদের বাড়িঘর পুড়িয়ে দিবে যদি ইলেকশনে না যায়, ভোট দিতে যদি না যায় আর কি। সেজন্য এই যে মাদারীপুর এলাকাতে কি একজন আছেন না, আওয়ামী লীগের একজন এমপি, তার ফলোয়াররা বিএনপি কে সাপোর্ট করতেছে, ধানের শীষের জন্য ক্যাম্পেইন করতেছে, একটা স্পষ্ট, এটা তো খবরেই আছে, 21 টিভি চ্যানেলে দেখলাম আমি এটা। তো এই যদি ব্যবস্থা হয় তাহলে শাহজাহান খান আছেন, আফম বাউদ্দিন নাসিম আছেন, না মাদারীপুরে আর একজন আছেন, লিটন আছে, নিক্সন আছে, হ্যাঁ ওখানে আছে। তার ফলোয়ার, তার যে ইলিয়াস চৌধুরীর ছেলে আছে ওখানে। তো তার যে তৃণমূলের কর্মীরা, তাকে নাকি ইনস্ট্রাকশন দেওয়া আছে বিএনপি কে তোমরা হেল্প করো, মানে জানের শেষকে হেল্প করো, এটা জামাতকে ঠেকানোর জন্য। ঠিক আছে, এটা আমি মেনে নিতে পারি, কিন্তু কথা হচ্ছে এটা মানলেও আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির থেকে বা সুপ্রিম লিডার যে নেত্রী শেখ হাসিনা যেটা বলেছেন বর্জন করতে, এই বর্জন তো করা উচিত। 41% ভোট যদি ধরি আমি, 2008 সালের ভোট, যেটা আমাদের সাপোর্টার তারা সম্পূর্ণ যদি বর্জন করে, তাহলে তো এটাকে মানে বিতর্কিত ইলেকশন করা যাবে। আর এরা যেভাবে চিৎকার করতেছে 90% লোক, 93% লোক পার্টিসিপেট করবে, এবং আসিফ নজরুল গ্যাং ভিন্ন আইন তৈরি করতেছে। একদিন আসিফ নজরুল এক কথা বলতেছে, খালিদ রিয়াজ আর এক কথা বলতেছে। তো খালিদ রিয়াজের 180 দিনের কথা ঠিক না, আসিফ নজরুল 14, 15, 16, 17 তারিখে যে করবে শপথ নিয়ে, তারপরে তারা যে সরকারের হ্যান্ড ওভার করবে পাওয়ার বলতেছে, সেটা কি সত্যি হবে না কি এটা মূলা ঝুলাচ্ছে তারেক জিয়া এবং শফিকুর রহমানের সামনে? আর তো কেউ নাই এখানে, এছাড়া দুজনকে আমি কাউকে দেখতেছি না। এবং কে যে হবে নির্বাচিত প্রধানমন্ত্রী এটা বলা এখন কঠিন। যদি নির্বাচন হয়, যদি আমি actually if and if আমার ঘুরে ফিরে আপনি বারবার বললেন,
এই জন্য বলছি, বারবার বলি, আমি সব প্রথম থেকেই বলে আসছি, এটা তুমিও জানো, রাজাক ভাইও জানে, সবাই যে দর্শকবৃন্দ জানে, আমার বক্তব্য একই, যে এই নির্বাচন হবে না শেষ পর্যন্ত। যে কেউ বিএনপিতে ইতিহাসই আছে ওই নির্বাচন বর্জন করার, এবং এই এমনও হতে পারে জামাত এনসিপিও বর্জন করতে পারে, এমনও হতে পারে সরকারই নিজেই বন্ধ করে দিতে পারে তাদের গণভোটটা হলে। তো তিনটা সম্ভাবনা আছে, এই তিন সম্ভাবনার মধ্যে যে কোনো একটা হলেই হতে পারে। এবং বুঝে যাবে দুপুর 11টা 12টার পরে, দুপুর 2টার সময় আমি যদি চিন্তা করি হ্যাঁ সত্যি নির্বাচন হয়ে গেছে, তখন বুঝতে পারবো কে। আর একটা কথা এখানে বলতে রাখতে চাই, এখানে এই মুহূর্তেই ভুলে যাওয়ার আগে, এরা বলছে নির্বাচনে গণনা করতে লাগবে অনেক সময়, কত বলছে 7 দিন না 8 দিন না কতদিন বলেছেন, গণভোট গণনা করতে লাগবে সময়। তার মানে কি, একে তো বোঝা যাচ্ছে এটা একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে রাখেছে। এবং যদিও একটা জরিপে বলতেছে যে বিএনপি পাবে 160টা সিট বা 150 থেকে 160, কিন্তু সরকারের মধ্যে লোক কাজ করতেছে, এই অবৈধ সরকারের মধ্যে, যে তারা বিএনপি কে 150-এর বেশি সিট দিবেই না, তাদের সিম্পল মেজরিটি রাখবে, যেন তাদের হাত থেকে তারা ঘোরাতে পারে। এটা সরকার তো না, এটা আর্মি বিহাইন্ড দ্য সিন যারা আছে। তো আমি আবার ব্যাক করে আসি প্রথম প্রশ্নটাতে, আসিফ নজরুল এই আইনগুলো কোথা থেকে পাচ্ছেন, এটা একটা প্রশ্ন কেউ করে না। কারণ আপনার সাথে আসবো রাজ্জাক ভাই, মানে শুনতেছে রাজ্জাক ভাই, আপনি কি বলেন ইলেকশনটা? না, এখন হচ্ছে যে উনি যেটা বলছে স্পিকার নাই, স্পিকার দেশ ত্যাগ করছে, এটা এই ধরনের কোনো রেকর্ড কারো কাছে নাই। আজকে যদি উনি দেশ ত্যাগ করতেন, আমাদের তো ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আছে না, ইমিগ্রেশনে তো উনি তো আর হাওয়ায় উড়ে যান নাই, বা আপনার বর্ডার দিয়ে পার হন নাই, উনি তো আর্মির তত্ত্বাবধানে ছিলেন যতটুকু আমরা জানি। আচ্ছা, দেখেন 90 সালে যখন এরশাদ সরকারের পতন হয়, সবকিছু চলে গেল, তখন কিন্তু আমাদের যে যারা নির্বাচিত এমপি মানে 91 সালের ওরা কিন্তু ওই এরশাদের ক্যাবিনেটের যে স্পিকার ছিল শামসুরুদ্দা চৌধুরী, ওনার কাছেই কিন্তু সবাই শপথ নিয়েছিল। তো এটা তো স্বাভাবিক, একটা শপথ নেই তো ওখানে নেওয়া তো একটা এটা দীর্ঘদিনের রীতি চলে আসতেছে, বা আইন অনুযায়ী সংসদীয় আইন তো এটাই। তো ওনারা এটা এখন আসিফ নজরুল তো আইন তৈরি করে নিজে, যেমন কয়েকদিন আগে, বোধহয় 4-5 দিন আগে, তাদের সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ হলো ওই টিএবির ইফতেখারুজ্জামান কি বলছেন, উনি প্রথম একটু বলছেন যে 10ই আগস্ট আসিফ নজরুলের নেতৃত্বে জুডিশিয়ারিকে পঙ্গু করে দেওয়া হলো, সমস্ত আপনার এই মবকে মানে এখানে লেলিয়ে দিয়ে আপনার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, আপিল বিভাগের বিচারপতি, পরবর্তী সময় হাইকোর্টের 30 জন বিচারপতি সেখানে পদত্যাগ করলো। তারপরে ওনাদের 106 নম্বর মানে 6 অনুচ্ছেদের যে রেফারেন্সের অধীনে ওনারা শপথ নিলেন, সেই শপথটা নিয়েও প্রশ্ন আছে। তারপরে এখানে আজকে দেখলাম শফিকুল আলম, মানে আপনার সবচেয়ে উনি যে পাওয়ারফুল ব্যক্তি, সে বলতেছে নির্বাচন হওয়ার পরে যারা মেজরিটি পাবে, রাষ্ট্রপতি তাকে সরকার গঠন করার জন্য বলবে, আমরা মানে এই আপনার ইন্টারিম গভর্নমেন্ট 16, 17, 18 তারিখের বেশি হয়তো আমাদের থাকা হবে না, আমরা এখানে চলে যাব। মানে সেও নিজেকে সরকারের পার্ট মনে করতেছে, এমন ভাব আর কি, যে সে বলতেছে এটা। এদিকে দিয়া এটাকে করে কে, এটাকে মূল কলকাঠি কার কাছে? আলী রিয়াজের কাছে। আলী রিয়াজ কি বলছে? আলী রিয়াজ বলছে 180টা ওয়ার্কিং ডে হবে কি নির্বাচিত এমপিরা গণপরিষদ সদস্য হিসাবে বিবেচিত হবে, তারপরে সেখানে আপনার এই সংবিধানটা পুনর্লিখন বা সংশোধনটা গৃহীত হওয়ার পরে তারপরে সেখানে সরকার গঠনের জন্য রাষ্ট্রপতি আহ্বান করতে পারে। ওয়ার্কিং ডে বলছে, এখানে যে ফাঁক আছে, এটা হয়তো 6 মাসের জায়গাতে এটা 9 মাস হয়ে যাবে। তো ওনারা তো সব জায়গায় তো মেটিকুলাস প্ল্যান ওদের আছে। আচ্ছা, তো এইভাবে করে আপনি যেটা বলছেন, একটা সময় দেখা গেছিল যে মেটিকুলাস প্ল্যানের মধ্যে জামাত ক্ষমতায় চলে আসতেছে, মানে আমেরিকা এবং ইউকের ইয়েতে দুইটার সাহায্যে। কারণ ইউকেও মনে করে
আপনার জামাত হইলো একটা মডারেট ইসলামিক পার্টি, তাদেরই ক্ষমতায় আসা দরকার। আর মানে আমেরিকা তো মনেই করে দীর্ঘদিন থেকে, তারপর সেটা লিক আউটও হইলো। এখন ইউনূস সাহেব তো তাদের পক্ষে আছে এবং পুরো প্রশাসনটা জামাতের পক্ষে। এটা আমেরিকান এমবাসির ওই যে কথোপকথনটা লিক হওয়ার পরে এটা এখন সাধারণ মানুষের সমাজে এটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার পরে জামাতের সেই অবস্থানটা নড়বড়ে হয়ে গেছে। এরপরে আবার শফিকের ওই নারী বিষয়ক তার যে মন্তব্যটা, সেই মন্তব্যের কারণেও কিন্তু এখন তারা অনেকটা পিছিয়ে আছে। তো আমাদের শের ভাইয়ের যে আপনার আশঙ্কাটা জামাত যদি এবারে নির্বাচনে বিজয়ী হইতে না পারে, তাদের সম্ভাবনা না থাকে, তাহলে তার এই নির্বাচনটা হবে কিনা এটা আমি আপনার সাথে আমি এই ব্যাপারে একমত। আমার মাঝখানে মনে হয়েছিল যে নির্বাচনটা যেভাবে হোক ইউনূস সাহেব করে ফেলবে, কিন্তু এখন মনে হচ্ছে যে জামাত যদি এখানে মেজরিটি না পায়, তারা যদি ওই মানে আমরা বলি জামাত যদি এবার না হয় কখনো হবে না। কারণ জামাতের আর সম্ভাবনা মানে এই দিন বারবার ওয়াকার আসবে না, তো জামাতেরও সম্ভাবনা সৃষ্টি হবে না, বারবার ইউনূসও আসবে না। তো আজকে ইউনূস, ওয়াকার, তারপরে এত মানে প্রশাসনের এত সাহায্য, এরপরেও যদি জামাত জিততে না পারে, তাহলে জামাত আর কবে এই এতগুলো সুযোগ তাদের সামনে আসবে? তো এখানে যে কথা আপনারা বলছেন, আপনিও সন্দেহ করছেন, আমিও এখন সন্দেহ করতে শুরু করছি যে 11 তারিখের রাত্র আগ পর্যন্ত নির্বাচন হবে কিনা আমরা আসলে সন্দিহান আছি। ভোট কেন্দ্রে যাওয়ার পরও নির্বাচন হবে কিনা তাও আমি সন্দিহান আছি, কারণ জামাত তো আছেই আর বিএনপির রুলও আছে। একটা জিনিস একটু খেয়াল করেন আপনারা দুজনেই, যে জয় কিন্তু তার যে ভার্চুয়াল বক্তব্যটা দিয়েছে, ওর মধ্যে সে ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি বলতে পারি আমি, সে তারেক জিয়াকে বলতেছে ঠিক আছে তারা পাওয়ারে আসুক। কারণ আমি তার বক্তব্য এবং রিসেন্ট আওয়ামী লীগের মানে কার্যকরী পরিষদের লোকজনের বক্তব্য শুনে, আমি নাম বলতে চাইনি কাউরি, এবং কি আবারও কিছু ইন্টারভিউর বক্তব্যগুলোকে অ্যানালাইজ করতেছিলাম কালকে রাত্রে আমি বসে বসে, সেটা দেখলাম যে আমাদের পক্ষে মানে আমি এখনো তো আওয়ামী লীগের প্রাইমারি সদস্য, সেই হিসেবে বলতে পারি আমাদের পক্ষের লোকজনরা যেটা চাচ্ছে যে বিএনপি আসুক, এই ইলেকশন যদি হয় তাহলে বিএনপি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আসবে, তখন আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার জন্য একটা সুবিধা হবে। কারণ তখন আমরা এটাকে টুইস্ট করতে পারবো, তাদের আত্মাকে আমরা টুইস্ট করতে বলতে পারবো যে দেখো তোমরা ওই যেটা বেআইনি কতগুলো আইন করে গেছে আসিফ গং বা ইউনূস গং, সেগুলো সব বেআইনি আইন, এইসব আইন পাস করা যাবে না। কারণ এই জন্যই বিএনপির অ্যাকচুয়ালি 172 থেকে 200টা সিট পাওয়া উচিত, পেলে তারা কন্ট্রোল করতে পারবে মেজরিটি। যদি না পারে তাহলে আমার ধারণা, মানে আমি যেটা দেখতে পাচ্ছি, যদি ধরেন জামাত থেকে যদি কিছু লোক ভোট দিয়ে দেন, তাহলে দেখা যাবে জামাত তো কন্ট্রোল করতেছে, এদিকে তো তাদের পেয়ারা পার্সন ইউনূস তো আছেই সাথে। ইউনূস যদি থেকে যায়, প্রেসিডেন্ট যার যে খায়েশ সে প্রেসিডেন্ট হবে, আর যদি না থাকে তাহলে আলাদা ইকুয়েশন তখন অন্যরকম হবে। এখন এই ইকুয়েশনে বলতেছে যে আপনার জামাত যদি অপোজিশনও হয় থাকবে। মোমেন সাহেব এক্স ফরেন মিনিস্টার, উনি বলেছেন এই লোকটা এত লোভী মানুষ যে ব্যাংকের পদ ছাড়তে চায় নাই, আর এই পদ ছেড়ে দেবে, এটা কেউ বিশ্বাস করে? এটা তো সবাই বলতেছে, এটা মোমেন ভাই একাই বলে নাই, মোমেন ভাই ছাড়া সবাই আমরাও বলি, কারণ এ লোভী মানুষ এবং স্বার্থপর এবং নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝে না। ওনার ওই গ্রামীণ ব্যাংকের ছাড়া বাইরে কিছু বুঝে বলে আমার মনে হয় না, এবং অর্থনীতিও উনি ঠিক মতো বুঝেন কিনা আমার সন্দেহ আছে। ওনার কাছে যে 2-3 জন ভালো ভালো অর্থনীতিবিদ আছে, সালাউদ্দিন সাহেব আছে, ওয়াহিদুদ্দিন মাহমুদ আছে, তাদের কথা উনি শুনেও না, এই কান দিয়ে শুনে ওখান দিয়ে বের করে দেয়। যার এইসব ওই দাদা ওই যে ওয়াহিদুদ্দিন মাহমুদ ফাহমুদ এগুলোর কথা বলেন না, এরা অর্থনীতি পড়ছে, অর্থনীতি কোনোদিন বোঝে নাই। এরা এই লোকগুলা পদ্মা সেতু নিয়ে যেসব কথা বলছে আপনার মাথা খারাপ হয়ে যাবে। এরা বলছে যে এটার পাগলের প্রলাপ, দেশ দেউলিয়া হয়ে যাবে, দেশ এ হবে। এখন দেশ দেউলি হইলে কোথায় গেল?
এখন দেশ এরা তো কথা দেউলিয়া হলো বলবে, 17 এদের মাসে। কথা বলে, এরা হলো কি বারাটিয়া IMF এর সাকস ছিল, এরা IMF এর ওয়ার্ল্ড ব্যাংকের ওই মানে আপনার সচিবের চাকরি হওয়ার মানে শেষ দিকে বা হলে তারা IMF এর কিছু প্রজেক্ট দিত, পোলাপাইন্ডের মাঠে ফাটাইয়া কিছু তথ্য সংগ্রহ করতো, এটা দিয়েই তারা মানে কিছু টাকা পয়সা পাইতো। এরা মনে করে বিরাট অর্থনীতিবিদ। এই যে আপনার আমাদের দেবপ্রিয় না একটা আছে না সাড়ে একটা, আহা, ওই যে ওই ছাগলের যে একটা শ্বেতপত্র করলো 234 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে হইলো, হিসাব যদি মিললো না। আমাদের মতো সাধারণ আমরা যারা অর্থনীতি কিচ্ছু বুঝি না, আমাদের তো হিসাবই মিলে না। তুই কোথায় আমি তো 234 বিলিয়ন কোথায় গেলি? তা আজকে 100 বিলিয়ন থেকে শেখ হাসিনা 460 বিলিয়ন ডলারে নিয়ে এলো জিডিপি। এই যে 15 বছরে 360 বিলিয়ন ডলারের আমার অ্যাসেট তৈরি হলো সারা বাংলাদেশে, নাকি? সেটা তো আমাদের দৃশ্যমান, নাকি? এটা তাহলে কোথেকে আসলো? যদি 360 বিলিয়ন ডলারের মধ্যে 234 বিলিয়ন যদি চলে যায়, তাহলে আমার যে টোটাল যে উন্নয়ন হইলো, সেই উন্নয়নটা কত বিলিয়ন ডলারের হয়েছে? সেই টাকা কোথা থেকে আসলো? আজকে এরা 1.5 বছর পাকিস্তান থেকে কিছু ইম্পোর্ট ছাড়া, তারপরে আমেরিকা থেকে গম আমদানি ছাড়া, এরা বেসিক কোনো আপনার ডেভেলপমেন্ট কাজের, আমার একজন বললো যে একদিন একটা টকশোতে আমার সাথে কথা বলছিল যে ওনারা তো এই পর্যন্ত একটা টয়লেটও আপনার করতে পারে নাই। আসলে ইনফ্যাক্ট এটাই এই পর্যন্ত এই আজ গত 18 মাসে ইউনুসটার কুড নট এস্টাবলিশ মানে আপনার পাবলিক টয়লেট ইভেন কিছু করতে পারেনি, কারণ যে কাজগুলো চলতেছে এখানে সমস্ত কাজগুলো আগের প্রোগ্রামের, এবং সেগুলো হঠাৎ করে এই কেয়ারটেকার গভর্নমেন্টের কথা আসলে কেন সামনে? আমি তো বুঝলাম না, আমি তো এটার কোনো তাল পাই না। কেয়ারটেকার গভর্নমেন্ট হবে যদি ইলেকশনের সময়, এখন যদি আপনার যদি আবার ইলেকশন হয়, ইলেকশন শিডিউল যদি চেঞ্জ হয়, নতুন যদি ইলেকশন হয়, তাহলে না কেয়ারটেকার প্রশ্ন ওঠে। সেটা উঠলো কেন এটা আসলে আমার মাথায় ধরে না। আমি জানি কে উঠেছে তাও জানি না। এখন হলো দেখি কথা বলতেছেন ওই মানে এখন বলে না মানে আমি আইন, এখন সে হইলো আইন। এই আমরা মানে সুপ্রিম কোর্টের রেফারেন্স কাজ সাইন হয়েছে কেউ দেখে নেই, এখানে সেই সব সাইন করে। তারপরে ওই যে আপনার আমাদের ওনার নাম কিনা মহসিন রশিদ সাহেব বলেন যে প্রায় 100টা অধ্যাদেশ জারি হইলো। উনি বললো আমি চ্যালেঞ্জ করি বলবো যে অধিকাংশ অধ্যাদেশে মহামান্য রাষ্ট্রপতির কোন সই নাই। এই হইলো আমাদের দেশ। তো সুতরাং সে ওই যে শপথ পড়াবে আর কি। রাষ্ট্রপতির অফিসের যে যাকে অ্যারেস্ট করা হইলো প্রোগ্রামার, যাকে অ্যারেস্ট করা হইলো জামাতের হ্যাকিং এর অভিযোগে, তাকে কিন্তু আজকে জামিনও দিয়ে কারণটা কি ছিল? আসল তো হচ্ছে কি সে ওই রাষ্ট্রপতির সাথে ওই গোলামের পুত এর নাম কিনা আজমি, গোলামের পুতের দেখা করতে হবে ওখানে রাষ্ট্রপতির উপরে চাপ সৃষ্টি করা। তারপরে অনেকে এটা সাসপেক্ট করতেছে হয়তো রাষ্ট্রপতির সাথে সে দেখা করে সেখানে যদি জামাত যদি আপনার সংখ্যাগরিষ্ঠতা না পায়, সেখানে বিপরীত যারা আছে তাদেরকে যেন সরকার গঠন করতে না ডাকা হয়, তাদের সাথে আলোচনা না করে এই ধরনের কিছু ধমক টমক দিয়ে আসছে। হয়তো এমন কিছু হইতে পারে, সবাই এটা ধারণা করতেছে আর কি। ভুল তো এখন তো ধারণা যেটা করে সে কিছু না কিছু তো দেখা যায় চলে যায়। আচ্ছা, কেয়ারটেকার গভর্নমেন্ট কেন আসতেছে আমি এই 1 সেকেন্ড উত্তর দিয়ে নি এটা। কারণ এটা বাজারে যে কথাটা ছড়িয়েছে বা ছড়ানো হচ্ছে, এটা কারণ হচ্ছে 106 অনুচ্ছেদ অনুপারে তো এই অবৈধ ইন্টারিম সরকারটা হয়েছে। এই একই কন্ডিশন দিয়েই হয়তো তখন চুপ্পু সাহেব চেষ্টা করবে কেয়ারটেকার গভর্নমেন্ট এস্টাবলিশ করতে। এবং আমার সাথে নবী ভাই একটা টক শোতে ছিলেন, উনি বলতেছেন যে কেয়ারটেকার গভর্নমেন্ট তো ওইভাবে আসবে না, হাসিনা যদি ফিরে আসে, ধরে নিল হাসিনা ফিরে আসে, হাসিনাই হবে কেয়ারটেকার গভর্নমেন্টের ইনচার্জ, তারপর ইলেকশনটা হবে। এই জন্য এই ইলেকশন যদি বানচাল হয়ে যায়, রাজ্জাক ভাই এর বাড়ি শুনেন, এরা যদি এই ইলেকশনটা বানচাল হয়ে যায় তখন তো আরেকটা ইলেকশন আসতে হবে। তখন ওই ইলেকশন আসার সময় ইউনুসকে সরতে হবে, কারণ ইউনুসকে দিয়ে যে পারপাজে আনা হয়েছিল সে পারপাস কিছুটা ফুলফিল হলেও পুরাপুরি ফুলফিল হয়নি, যেটা আমেরিকা চাচ্ছে।
সেটা হয়নি। এবং ভারতও নীরব দর্শক আছে, কিন্তু নীরব দর্শকের ভিতরেও তারা কাজ করে যাচ্ছে। কারণ অমিত শাহর কথাটা কিন্তু আপনার হালকা করে নিয়েন না। অমিত শাহ বলেছে ভারত যা করার করবে, এখনই এই মুহূর্তেই করতে পারে, কিন্তু তার ধরছে, ধৈর্য সহকারে এই observation ইলেকশনে করতেছে। ভারত পর্যবেক্ষক পাঠাবে না। পর্যবেক্ষক পাঠাবে না, পর্যবেক্ষক পাঠানোর প্রশ্নই উঠে না। এবং আমেরিকাও কিন্তু পর্যবেক্ষক পাঠায়নি, অফিসিয়ালি কোনো পর্যবেক্ষক আসেনি ইউনাইটেড স্টেটস থেকে। ওদের অফিস, ওদের এমবাসি যথেষ্ট তো, ওরা তো গভর্নমেন্টের পক্ষে আছে। ওদের আমেরিকা সরি এবং ব্রিটেন, বাড়ি কি প্রশ্নটা করতেছিল জানো ভাই? ওই যে ইন্ডিয়ান পর্যবেক্ষক আসতে, আমেরিকান আসতেছে না, কিন্তু আমেরিকান এমবাসি এখানে পর্যবেক্ষক ভূমিকা পালন করবে। তারা এমনি হ্যাপি ইলেকশন নিয়ে, গভর্নমেন্ট নিয়ে তার যেটা চায় সেটাই তারা করবে। না, তারা তো চাচ্ছে যে একটা সিভিলিয়ান, মানে সিভিলিয়ান গভর্নমেন্ট, নির্বাচিত একটা সিভিলিয়ান গভর্নমেন্ট আসুক, যেটা জবাবদিহিতা থাকবে, অ্যাকাউন্টেবিলিটিটা থাকবে। যে না, তার অ্যাকাউন্টেবিলিটি পক্ষে থাকবে, জবাব দিয়ে এখন না, তার পক্ষে থাকবে যারা। তার পক্ষে থাকবে, হ্যাঁ অ্যাকাউন্টেবিলিটি থাকবে, কিন্তু সেটা তার পক্ষে থাকবে। আর তার পক্ষে না থাকলে তারা যে চুক্তিগুলা হচ্ছে এগুলো রেটিফাই করবে। এরা যে এই যে তড়িঘড়ি করে এতগুলা চুক্তি করতেছে, এই ম্যান্ডেটটাই বা তাদেরকে কে দিল? আর এটা যে পরবর্তী নির্বাচিত সরকার রাখবে, তারা তো বুঝেন না, এই ম্যান্ডেট তো